একটানা ঘণ্টাখানেক বৃষ্টির পরে আবহাওয়াটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। রাত তখন প্রায় 10:30। আমি খাওয়া দাওয়া সেরে বিছানায় বসে মোবাইল ঘাঁটছিলাম। হঠাৎ বাইরে থেকে চিৎকারের শব্দ ভেসে এলো। সুমন, ও সুমন, তাড়াতাড়ি আয় রে। গলার আওয়াজ চিনতে পারলাম। পাশের বাড়ি নিতাই কাকা। দরজা খুলে বাইরে বেরোতেই দেখলাম দাঁড়িয়ে আছে নিতাই কাকা, হাড়ু, পটলা আর গাবু। সবার মুখ কেমন যেন থমথমে। আমি বললাম, এ কি তোমরা এত রাতে? কি হয়েছে? আর বলিস না, নরেন মারা গেছে রে। আমার বুকটা ধক করে উঠল। নরেন জ্যাঠা আমাদের পাড়ার সব থেকে গণ্যমান্য জঘন্য ব্যক্তি। মানুষ ঠকানোয় যার জুড়ি মেলা ভার। কত মানুষ মারা গেছে তার জন্য তার কোনো ইয়ত্তা নেই। আমি বললাম, সে কি? তাহলে আবার কি, শ্মশানে যেতে হবে, লোক কম, তুই না গেলে 4 জনও জুটবে না কাঁদ দেওয়ার মতো। ওই রকম লোকের শেষ কাজেও লোক পাওয়া যায় না। এই মরেছে রে, আজ কপালে চরম দুঃখ আছে। আমাদের গ্রামের শ্মশানটা নদীর ধারে, তার উপরে বর্ষার রাত। জায়গাটার নাম শুনলেই মানুষের গা ছমছম করে। আমি না বলতেই যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই নিতাই কাকা এমনভাবে বলল, মরা মানুষকে শ্মশানে পৌঁছে দেয়া পুণ্যের কাজ রে। সে কেমন মানুষ ছিল সেসব আর ভাবিস না। নে নে, চল চল। না বলতে চেয়েও পারলাম না। রাত 11টার সময় আমরা বেরোলাম। 4 জন কাঁধে বাস ধরেছি। সাদা কাপড়ে মোড়া নরেন জ্যাঠার দেহ। সামনে কেরোসিনের লণ্ঠন হাতে সুখেন চলেছে আগে আগে। বৃষ্টি কমেছে, কিন্তু রাস্তায় পুরো কাদা। হাঁটতে গিয়ে পা পিছলে যাচ্ছে বারবার। কিছু দূর যেতেই প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল। আমরা সবাই স্পষ্ট শুনতে পেলাম আমাদের পেছনে কেউ যেন হাঁটছে। কাদার মধ্যে ভেজা পায়ের শব্দ। আমরা 4 জনেই দাঁড়িয়ে পড়লাম। পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। কি হলো? ব্যাপারটা তোমরা সবাই শুনেছো? পায়ের শব্দটা? ও কিছু না, মনের ভুল হবে। নে নে, পা চালা, শ্মশান এখনো অনেক দূর। আমরা আবার হাঁটতে শুরু করলাম। একটু পরেই আবার সেই ভেজা পায়ের শব্দ। আবার আমরা সবাই থেমে গেলাম। পটলা কাপা কাপা গলায় বলল, কে রে? কোনো উত্তর নেই। শুধু দূরে একটা বাজ পড়ল তুমুল শব্দ করে। সেই আলোয় আমি দেখতে পেলাম রাস্তার পাশে বাঁশবনের ভিতরে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে, মানুষেরই মতন কিন্তু অস্বাভাবিক লম্বা। আমি চোখ রোগড়ে নিয়ে আবার তাকালাম। না, কিছু নেই তো, ভুল দেখলাম বোধহয়। আমরা আবার হাঁটা শুরু করলাম। খানিকক্ষণ হাঁটবার পরেই হাওয়াটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। এমন ঠান্ডা যেন কেউ বাতাসে বরফের কুচি ছড়িয়ে দিয়েছে। এই সবাই জোরে জোরে হরিধ্বনি দে। বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। হঠাৎ কাঁধের ওপরে ওজনটা যেন বেড়ে গেল। এত ভারী লাগছে যেন মৃতদেহ নয়, পাথর বয়ে নিয়ে চলেছি আমরা। কি ব্যাপার, হঠাৎ বডিটা তো ভারী হয়ে উঠলো কি করে? হ্যাঁ, আমারও তো খুব ভারী ভারী লাগছে রে। উফ, আমি যেন আর উঁচু করতে পারছি না। ঠিক তখনই আমাদের কাঁধের ওপর থেকে খুক খুক করে হাসির শব্দ এলো। আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে পড়লাম। গাবু প্রায় কাঁদো কাঁদো স্বরে বলল, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। নিতাই কাকা সাহস করে কাপড়ের দিকে তাকালো। আরে কই, কিছু নেই তো, সব তো ঠিকই আছে। নরেন যেমন ছিল তেমনই তো আছে। হ্যাঁ, ভয় থেকে আমরা হয়তো ভুলভাল দেখছি আর ভুলভাল শুনছিও। শ্মশানের রাস্তার আগে একটা পুরনো বটগাছ আছে। ওই বটগাছে নাকি অনেক বছর আগে একজন ডোম গলায় দড়ি দিয়ে মরেছিল। চারিদিকে অন্ধকার আর ছিছি পোকার শব্দ। হঠাৎ আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, এত রাতে কোথায় যাচ্ছিস? আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কি আশ্চর্য, বাকিরা কেউ কিছুই শুনতে পায়নি। কি রে, কি হলো? না না না, কিছু না। আমি কিছু বললাম না। আর ঠিক তারপরেই দেখলাম
নরেন জ্যাঠার মুখের কাপড়টা একটু যেন সরে যাচ্ছে নিজে নিজে, আপনা আপনি। তারপর আমি স্পষ্ট দেখতে পেলাম নরেন জ্যাঠার চোখ দুটো খোলা, একদম বড় বড় করে সে তাকিয়ে আছে। সেই চোখে যেন শূন্য দৃষ্টি। আমি বাস ছেড়ে দৌড়তে যাচ্ছিলাম, তখনই নরেন জ্যাঠা ফ্যাঁসে গলায় বলল, থাম। আমরা চারজনই মরার খাট কাঁধ থেকে নামিয়ে রাখলাম। তারপর পালিয়ে যেতে চাইলাম, হঠাৎ তখনই দেখলাম নরেন জ্যাঠার লাশ ধীরে ধীরে উঠে বসছে। চোখ দুটো সাদা ধবধবে, তার ভেতরে মনির কোনো লেশ মাত্র নেই। ইচ্ছে করছিল দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু পা দুটো যেন মাটিতে পুঁতে গেছে। শত চেষ্টা করেও এক পাও আর এগোতে পারলাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম ভয়ে। তোরা সবাই ভয় পাচ্ছিস, অথচ জীবনে যা পাপ করেছি তার শাস্তি আমি পেয়েছি। আমরা কেউ কথা বলতে পারছি না। নরেন জ্যাঠা আমার দিকে তাকিয়ে বলল, আমি বেঁচে থাকতে সবাইকে ঠকিয়েছি, জমি কেড়েছি, ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। মরার পরেও শান্তি পাচ্ছি না। হঠাৎ দূরে বটগাছটার কাছ থেকে কাদের যেন ফিস ফিস কণ্ঠ শোনা গেল, মরেও তুই বাঁচবি না, তোকে আমরা মুক্তি পেতে দেব না, তোকে আমাদের সাথেই থাকতে হবে প্রেত হয়ে। তারপর দেখলাম বটগাছটার নিচে কয়েকটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা রোগা, তাদের প্রত্যেকের ঘাড় কাত করা। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা সবাই প্রাণপণে রাম নাম জপতে লাগলাম। ঠিক তখনই নরেন জ্যাঠা ফ্যাঁসে গলায় বলল, তোরা হা করে কি দেখছিস? আমাকে শ্মশানে নিয়ে চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চল। ছায়ামূর্তিগুলো ততক্ষণে এগিয়ে এসেছে আমাদের কাছে। এইবার তাদের মুখ পরিষ্কার। সে কি বিভৎস, কি ভয়ানক, যা সহ্য করবার শক্তি কোনো মানুষের চোখের নেই। মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে ঠকিয়ে কেউ বাঁচতে পারে না। শেষে সবাই একাই যায়। আর যারা মানুষকে ঠকায় তাদের হার যাওয়া হয় না। মৃত্যুর পরেও তারা প্রেত যন্ত্রণা ভোগ করে। আমরা সবাই মারা গেছি তোর জন্য, তোর শয়তানির জন্য। তুই আমাদের সবাইকে ঠকিয়েছিস। প্রতিশোধের আগুন জ্বলছে আমাদের মুখে, তাই আমরা মুক্তি পাইনি। আজ তোর মৃতদেহ আমরা ছিঁড়ে ছিঁড়ে খাবো। হ্যাঁ, ছিঁড়ে ছিঁড়ে খাবো। তুই কোনোদিনও মুক্তি পাবি না। দেখলাম সেই পিশাচ মূর্তিগুলো এবার এগিয়ে আসছে মরার খাট লক্ষ্য করে। দূরে অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো সম্মিলিত তীক্ষ্ণ পৈশাচিক অট্টহাসি, যেন আজ প্রেতদের মহোৎসব শুরু হবে এক্ষুনি। তাই তারা আনন্দে সরব হয়েছে। তাকিয়ে দেখলাম আরো অসংখ্য ছায়ামূর্তি এই দিকে এগিয়ে আসছে দ্রুত। হঠাৎ অনুভব করলাম পা যেন আলগা হয়ে গেছে কখন। একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করে বুঝলাম সবারই একই অবস্থা। আমরা কেউই আর প্রেতের মহাভোজের দৃশ্য দেখতে চাইলাম না। তাই পরিমরি করে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম সবাই। পরের দিন সকালে গ্রামের লোকজনকে সবটা বললাম। কেউ বিশ্বাস করলো, আবার কেউ করলো না। কিন্তু সেই ঘটনার পর একটা জিনিস আমি বুঝেছি, মৃত মানুষ নয়, ভূত প্রেত পিশাচ কিচ্ছু নয়। সব থেকে ভয়ঙ্কর হলো মানুষের জীবনের পাপ। কারণ মানুষ একদিন মারা যায়, কিন্তু তার হিসেবটা থেকে যায়।